দেখো আমরা আজকে পর্ব 3 প্রথমে শুরু করছি সেটি হচ্ছে কর্মধারয় সমাস। প্রথমে কি শুরু করছি? কর্মধারয়। কর্মধারয় সমাসের সবসময় মাথায় রাখতে হবে পরপদের অর্থ প্রাধান্য পায়। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। সেই সঙ্গে মাথায় রাখতে হবে কর্মধারয় কথার অর্থ হচ্ছে কর্মকে ধারণ করেন যিনি। ক্লিয়ার? এখন কাকে বলে তা বোঝার জন্য আমি একটা ছক বসিয়েছি। এখানে বিশেষ্য যোগ বিশেষ্য, বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষণ, বিশেষণ বিশেষ্য, এই পদের যদি মিলন ঘটে তাহলে কর্মধারয় সমাস হয়। অর্থাৎ দুটোই বিশেষ্য হতে হবে, না হলে দুটোই বিশেষণ হতে হবে। আগে বিশেষ্য পরে বিশেষণ, কিংবা আগে বিশেষণ পরে বিশেষ্য, পদের মিলন ঘটলে এবং পরপদের অর্থ প্রাধান্য পেলে তাকে কর্মধারয় সমাস বলে। ক্লিয়ার? এখন দেখো, বিশেষ্য আর বিশেষ্য, রাজামশাই পিতৃদেব, আমি দুটো উদাহরণ নিয়েছি। যিনি রাজা তিনি মশাই, ব্যাস বাক্য। তাহলে এর মধ্যে দুটো পূর্বপদ আর পরপদ আছে, পূর্বপদ এবং পরপদ উভয় কি হবে? বিশেষ্য আর বিশেষ্য। ক্লিয়ার? পিতৃদেব, যিনি পিতা তিনি দেব, দেখো দুটোই বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের মিলন ঘটছে, কাজেই এটাকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস। আবার বিশেষ্য আর বিশেষণ, দেখো প্রথমে বিশেষ্য আলু, বিশেষণ দোষ গুণ ত্রুটি বোঝাচ্ছে সেদ্ধ, তাহলে প্রথমে বিশেষ্য পরে বিশেষণ। তুমি ব্যাস বাক্য করে তুমি বুঝবে না, কিন্তু ব্যাস বাক্য করে বুঝলে হবে না। যেন আলু সেদ্ধ, সেদ্ধ যে আলু, তাহলে প্রথমে তো বিশেষণ চলে আসবে না ওখান থেকে। কখনো আমি আগে বলেছিলাম কখনো ব্যাস বাক্যের প্রথম পদটাকে পূর্ব পদ বলে না। এখানে 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 ক্লিয়ার করি ভালো করে, একটা দারুণ জিনিস শিখে নাও। আলু সেদ্ধ, আমি এর ব্যাস বাক্য করলে কি হবে? সেদ্ধ যে আলু। ওকে, সেদ্ধ যে আলু, ভালো করে বুঝবে, সেদ্ধ যে আলু। এখন এই জায়গা থেকে এটা আর এটা, পূর্বপদ আর পরপদ, যদি এইভাবে আমি হিসাব কষি, কারণ এটা ব্যাস বাক্য, তো এটা তো ব্যাস বাক্য, তাহলে ব্যাস বাক্যের প্রথম পদকে কি বলে? পূর্বপদ। ভুল, ন, সমাসবদ্ধ পদের প্রথম পদকে পূর্বপদ বলে। দেখো আলু বিশেষ্য, তাহলে আলু এটা কি? পূর্বপদ। আর বিশেষণ সেদ্ধ, দেখো এইখানেই কিন্তু ভাগ করে নেওয়া গেল। অর্থাৎ সমাসবদ্ধ পদ যখনই থাকে তার মধ্যে একটা পূর্বপদ একটা পরপদ থাকবে, অর্থাৎ সমসমান পদ তার মধ্যেই থাকে। কাজেই তার মধ্যে কিন্তু সমসমান সহায়ক পদ টদ কিছু থাকে না, কোনোটার মধ্যে নেই। দেখো কাঁচা মিটে, কাঁচা আর মিটে পূর্বপদ পরপদ। শান্ত শিষ্ট, নব অন্ন, আদি গঙ্গা, কচু পোড়া, এই কচু পোড়াটা করলেও তাই হবে, পোড়া যে কচু। কাজেই পূর্বপদ পরে চলে যাবে ব্যাস বাক্যে, পরপদ আগে চলে আসবে। এইখানে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমি ক্লিয়ার করতে পেরেছি। অনেকে কিন্তু ব্যাকরণে ভুল শিখাচ্ছে, স্কুল গিয়ে স্যারদের কাছে জিজ্ঞাসা করবে যে স্যার ব্যাস বাক্যের প্রথম পদটাকে অলওয়েজ তো পূর্বপদ বলে, আমরা তো তাই জানি। তাহলে আলু সেদ্ধ, যখন আমি ব্যাস বাক্য করছি তখন সেদ্ধ যে আলু করছি, তখন এর পূর্বপদ কি সেদ্ধ হবে? তাহলে এখানে সেদ্ধ তো পরে রয়েছে। আপনি এই জিনিসটা আমাকে একটুখানি বুঝিয়ে দিন তো। আমি তোমার কিন্তু ক্লিয়ার করতে পেরেছি, এবং তোমরা মনে হয় কোনোদিন কোনো ইউটিউব চ্যানেলে কোনো স্যারের কাছে এই বিষয়টাকে তোমরা কোনোদিন ক্লিয়ার করোনি। তার জন্য আমি বলছি পূর্বপদ পরপদ কাকে বলে সংজ্ঞা খুব ভালো করে লিখো, এবং স্যারেদের দিয়ে কারেকশন করিয়ে নিও, বুঝিয়ে দিও যে স্যার আমি এইভাবে বুঝেছি এবং বিপ্লব স্যার এইভাবে বুঝিয়ে দিয়েছে। এইবার আসি বিশেষণ আর বিশেষণ। দেখো আচ্ছা, বিশেষ্য পদ মানে কি? নাম বোঝালে বিশেষ্য পদ, আর বিশেষণ পদ কি? দোষ গুণ ত্রুটি অবস্থা সংখ্যা পরিমাপ, তাই তো? তাহলে কাঁচা মিঠে দুটোই দেখো পূর্বপদ আর পরপদ দুটোই কি? পূর্বপদ আর পরপদ দুটোই কি? দুটোই হচ্ছে বিশেষণ পদ। শান্তশিষ্ট দুটোই কি? শান্তশিষ্ট দুটোই কি? পূর্বপদ পরপদ, তাই তো? তাহলে কাঁচা অথচ মিটে, শান্তশিষ্ট, যে শান্ত সেই শিষ্ট। ক্লিয়ার? এইবার দুটোই হবে একটা বিশেষণ একটা বিশেষ্যের আগে বিশেষণ আসছে। দেখো আদি গঙ্গা, গঙ্গা বিশেষ্য পদ, তার কেমন অবস্থা? দোষ গুণ ত্রুটি অবস্থা আদি, তাহলে সেটি বিশেষণ। আদি যে গঙ্গা। নবান্ন, প্রথমে কি আছে? নব, তারপরে কি আছে? অন্ন। নব আর অন্ন, অন্নটা কি? বিশেষ্য, নবটা কি? বিশেষণ। কাজেই নবান্ন, নব যে অন্ন। ক্লিয়ার? তাহলে কর্মধারায় সমাস, কর্মধারয়, কর্মধারায় নয় কিন্তু কর্মধারয়, যে সমাসে উভয় পদী বিশেষ্য কমা কিংবা উভয় পদী বিশেষণ, কিংবা বিশেষ্য ও বিশেষণ, কিংবা বিশেষণ ও বিশেষ্য পদের মিলন ঘটে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় কর্মধারয় সমাস। ক্লিয়ার? এই কর্মধারয় সমাস 5 প্রকারের, আমি এখানে লিখছি। 1, সাধারণ কর্মধারায়। 2, উপমিত কর্মধারায়।
উপমান কর্মধারায় 4 রূপক কর্মধারায় 5 মধ্যপদলোপী কর্মধারায়। এই মধ্যপদলোপী কর্মধারায় যখন করব তখন আমি এটাকে শর্ট নামে ডাকবো মপক। এই 5 প্রকার হচ্ছে তোমাদের কর্মধারয় সমাস। এবার চলো এক একটা করে আমরা এই শ্রেণীকরণটা শিখে নিই। ওকে, দেখো এই 5 প্রকার কর্মধারয় সমাসের মধ্যে আমি অবশ্যই এই 3 প্রকার আগে শিখে নিতে চাইছি। আগে অবশ্যই এই 3 প্রকারটাকে শিখে নিতে চাইছি। উপমিত, উপমান, রূপক, এই 3টে শেখা হয়ে গেলে না ওই দুটো একেবারে দুধ ভাত। এই 3টের মধ্যে অনেক কিছু আছে। আগে একটুখানি কিছু জিনিস আমি বুঝিয়ে দিই। দেখো, দুটো প্রশ্ন শেখো আগে। যার সাথে তুলনা করা হয় আর যাকে তুলনা করা হয়, প্রশ্ন দুটো বোঝো। যার সাথে তুলনা করা হয় আর যাকে তুলনা করা হয়। ক্লিয়ার? আগে বোঝো বিষয়টা বোঝো। আমি একটা উদাহরণ নিলাম, পুরুষ সিংহ, ব্যাসবাক্য করলাম পুরুষ সিংহের মতো। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে যার সাথে তুলনা করা হচ্ছে। এই ব্যাসবাক্যে কার সাথে তুলনা করা হচ্ছে? সিংহের সাথে। কার সাথে তুলনা করা হচ্ছে? সিংহের সাথে। আর আর যাকে তুলনা করা হচ্ছে, কাকে তুলনা করা হচ্ছে? পুরুষকে। এই তো দুটো উত্তর পেয়েছি তো আমরা। যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান পদ। কি বললাম? উপমান পদ। ওকে, আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় পদ। উপমেয় পদ। এই দুটো জিনিস আগে ক্লিয়ার করতে হবে। আগে এইটুকু যদি তুমি বুঝে যাও তাহলে এই সমাসটা তোমার কাছে একেবারে দুধ ভাত। যার সাথে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমান পদ। যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমেয় পদ। এটুকু কি বোঝাতে পেরেছি? এখন মাথায় রাখো, যদি এই উপমেয় পদটা আগে থাকে তাহলে এই যে উপমিত কর্মধারয় সমাস। ক্লিয়ার? যদি উপমান পদটি আগে থাকে তাহলে হয়ে যায় উপমান কর্মধারয় সমাস। আমি সঙ্গে আসবো আগে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিই। তাহলে যার সাথে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমান। তাহলে যার সাথে মানে সিংহের সাথে। তাহলে উপমানটা কোথায় আছে? পরে আছে। যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমেয় পদ। তাহলে পুরুষটা কি? উপমেয় পদ। তাহলে উপমেয় পদ আগে আছে মানে কি? উপমিত কর্মধারয় সমাস, নামের মধ্যে দিয়েই। আর পরের লাইন, পরের এখানে যাই, যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় পদ। কাকে তুলনা করা হয়? যাকে তুলনা করা হয় উপমেয় পদ। লালকে তুলনা করা হচ্ছে, লালকে তুলনা, যাকে তুলনা করা হয় তাহলে উপমেয় পদ। এই যে উপমেয় পদ। যার সাথে তুলনা করা হয়, কার সাথে? রক্তের সাথে। তাহলে এটা কি? উপমান পদ। তাহলে আগে উপমান পদ আছে মানে উপমান কর্মধারয় সমাস। এটুকু বুঝতে পেরেছো? তাহলে এটুকু আগে স্ক্রিনশট নাও। এবার এক এক করে আমি সংজ্ঞাতে আসবো। আরো কিছু বিষয় এর মধ্যে বুঝলে একদম ক্লিয়ার, একদম তুমি কোনো রকম তোমার ডিস্টার্ব হবে না। এইবার খুব ভালো করে এখানে এই দুটো প্রশ্ন করতে শিখে যাও, তাহলেই তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইবার একটা কি সুন্দর জিনিস বলছি, আগে বুঝে নাও। আমি একটা নিলাম চাঁদের মতো সুন্দর মুখ, এইরকম একটা ব্যাসবাক্য নিলাম। খুব ভালো করে বোঝো। এই বাক্যের মধ্যে প্রথম প্রশ্ন কি? এখানে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান। তাহলে চাঁদ কি? চাঁদ কি? উপমান। ক্লিয়ার? এখানে মুখকে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হচ্ছে তাকে কি বলা হয়? উপমেয়। তাহলে মুখটা কি? উপমেয়। তাহলে এই বাক্যের মধ্যে আরো, মানে এই ব্যাস বাক্যের মধ্যে আরো দুটো পদ আছে। মত, মতটা কি? সাদৃশ্যবাচক, অর্থাৎ দুটোর মধ্যে সাদৃশ্য করছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সাদৃশ্যবাচক পদ। ওকে, গেল। তাহলে সুন্দরটা কি? খুব ভালো করে মাথায় রাখো, এই উপমান আর উপমেয়, উপমান আর উপমেয় দুটো বিজাতীয়, দুটো আলাদা। দুটো বিজাতীয়র মধ্যে কমন ফ্যাক্ট কি? সুন্দর। মুখও সুন্দর, চাঁদও সুন্দর। দুটো বিজাতীয়, উপমান আর উপমিত। সেই উপমান আর উপমেয় পদের বিজাতীয় হলেও সাধারণ, অর্থাৎ দুটোর মধ্যে কমন, তাকে আমরা এখানে সুন্দর বলছি, তাকে আমরা কি বলবো? সাধারণ ধর্ম। মাথায় রাখো, সাধারণ ধর্মটা কি? তাহলে ক্লিয়ার হয়েছে। সাধারণ ধর্ম হচ্ছে
উপমান আর উপমেয় দুটি বিজাতীয় পদের মধ্যে যখন একটা সাধারণ পদ থাকে, দুটোরই এক, মুখও সুন্দর চাঁদও সুন্দর, দুটোই, তাকে আমরা কি বলবো? সাধারণ ধর্মবাচক পদ। কি বলবো? সাধারণ ধর্মবাচক পদ। এটা লাগবে, এটা লাগবে এই তিনটে শিখতে গেলে। তার জন্য আমি আরেকটু ক্লিয়ার করে দিলাম। সবার এবার ক্লিয়ার হয়েছে যে উপমান পদ কাকে বলে, উপমেয় পদ কাকে বলে, সাদৃশ্যবাচক পদ কাকে বলে, সাধারণ ধর্মবাচক পদ কাকে বলে। ক্লিয়ার হয়েছে? এইবার চলে যায়, প্রথমে আসি উপমিত কর্মধারায় সমাস। প্রথমে কি আসি? উপমিত কর্মধারায় সমাস। ভালো করে বোঝো। তাহলে আমি বলেছি উপমিত কর্মধারায় সমাস যখন আমরা করছি, তাহলে কি হবে? যে কর্মধারায় সমাসে পূর্বপদ কি হবে? উপমেয় পদ, এবং পরপদ 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 উপমান। পরপদ কি? উপমান। তাকে আমরা কি বলবো? উপমিত কর্মধারায় সমাস। ক্লিয়ার? তাহলে উপমিত কর্মধারায় সমাস কাকে বলে? পূর্বপদ হবে উপমেয় পদ, পরপদ হবে উপমান পদ, তাদের মধ্যে যদি মিলন ঘটে সেই কর্মধারায় সমাসকে কি বলবো? উপমিত কর্মধারায় সমাস। দেখো তিনটে উদাহরণ নিয়েছি, কথামৃত, পুরুষ সিংহ, নয়ন কমল। কথামৃত, কথা অমৃতের মতো, প্রথমেই আছে উপমেয় পদ। পুরুষ সিংহ, পুরুষ সিংহের মতো, প্রথমেই আছে উপমেয় পদ। নয়ন কমল, নয়ন কমলের মতো, প্রথমে আছে উপমেয় পদ। আর পরপদ কি আছে? উপমান। তাহলে এই কর্মধারায় সমাসকে আমরা কি বলবো? উপমিত কর্মধারায় সমাস। এইবার আসি উপমান। উপমান বোঝো। তাহলে উপমান হতে গেলে পূর্বপদ কি হবে? উপমান। যে কর্মধারায় সমাসের পূর্বপদ উপমান। কিন্তু পরপদ উপমেয় নয়, পরপদ উপমেয় নয়, পরপদ সাধারণ ধর্মবাচক। পরপদ সাধারণ ধর্মবাচক। দেখো আমি যদি একটা উদাহরণ নিই তাহলে তুমি ক্লিয়ার, তোমার আরো বুঝতে সুবিধা হবে। আমি আগে উদাহরণ নিই তাহলে বুঝতে পারবে। ধর আমি বললাম ফুটি ফাটা। ফুটি খেয়েছো তো? ব্যাস বাক্য করলে কি হবে? ফুটির মতো ফাটা, ফুটির মতো ফাটা। খুব ভালো করে বোঝো, ফুটির মতো ফাটা, খুব ভালো করে বোঝো। তাহলে ফুটিটা কি ছিল? ফুটিটা ছিল উপমান পদ। যার সাথে তুলনা করা হয়, কার সাথে তুলনা করা হচ্ছে? ফুটির মতো। ওই যে গ্রীষ্মকালে মাঠটা ফেটে যায় না, ফেটে চৌচির হয়, তো ফুটি পেকে গেলে কি হয়? ফেটে যায়। তাই ওই মাঠটাকে ফুটির সঙ্গে তুলনা করা হচ্ছে। কেমন ফেটেছে মাঠ? ফুটির মতো। তাই বলা হচ্ছে দেখো ফুটি যার সাথে তুলনা করা হয়, কার সাথে তুলনা করা হলো? ফুটির সাথে। তাহলে প্রথম পদটা কি আছে? উপমান পদ। উপমান পদ। পরে কি আছে? সাদৃশ্যবাচক পদ। ওরও সাদৃশ্য ছিল, এরও সাদৃশ্য আছে। এইবার এই ফাটাটা তখন কেন উপমেয় পদ হবে না? কারণ ফাটাটা ওই দুটোরই মধ্যে সাধারণ ধর্ম বোঝাচ্ছে। ফাটাটা কেমন? মাঠটাও একরকম ফাঁকা, এখানে মাঠটা উজ্জ্বল আছে, আর ফুটিটা। এই প্রত্যেক ক্ষেত্রে উপমান যদি হয় তাহলে প্রথমে উপমান, পরে তুমি কি ভাবছো? পরে ভাবছো উপমেয় লিখবে না, পরেরটা হবে সাধারণ ধর্মবাচক পদ। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে কর্মধারায় সমাসে পূর্বপদ উপমান এবং পরপদ সাধারণ ধর্মবাচক, তাদের মধ্যে মিলন ঘটলে তাকে আমরা উপমান কর্মধারায় সমাস বলি। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে উপমিত আর উপমান কর্মধারায় সমাস নিয়ে কোনো সমস্যা নেই। উপমিত আবার বলি, উপমিত কর্মধারায় সমাস কি? উপমিত, উপমিত যে কর্মধারায় সমাসে পূর্বপদ উপমেয়, পরপদ উপমান, তাদের মধ্যে মিলন ঘটলে তাকে উপমিত কর্মধারায় সমাস বলে। যে কর্মধারায় সমাসে পূর্বপদ উপমান, পরপদ সাধারণ ধর্মবাচক, তাকে আমরা কি বলবো? উপমান কর্মধারায় সমাস। ক্লিয়ার? কাজে এখানে পার্থক্যটা কি? উপমিত কর্মধারায় সমাসে প্রথম পদ কি থাকে? উপমেয়, পরপদ থাকে উপমান। আর উপমান কর্মধারায় সমাসে প্রথম পদ থাকে উপমান, পরপদ থাকে সাধারণ ধর্ম। ক্লিয়ার? এইবার আসবো রূপক কর্মধারা। এই যে রূপক কর্মধারায় আসছি। রূপক কর্মধারায় দেখো, রূপক কর্মধারায় হতে গেলে প্রত্যেক সময়ে প্রথমেই থাকবে উপমেয় পদ। আমরা জানি উপমেয় পদটা পরে বসছে না, কাজে উপমেয় পদ পূর্ব পদে আসবে। যে কর্মধারায় সমাসে, যে কর্মধারায় সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান, আগে কি আসবে? তাহলে রূপক কর্মধারায় সমাস হতে গেলে আগে কি আসবে? উপমেয়। প্রথমে কি আসবে? উপমেয়। তারপরে কি আসবে? প্লাস উপমান। এটা রূপক কর্মধারার ক্ষেত্রে এই অলওয়েজ ওকে। যে কর্মধারায় সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান
এবং তাদের মধ্যে অভেদ রূপ কল্পনা করা হয়। কি বললাম? অভেদ রূপ কল্পনা করা। একটা উদাহরণ দিই। আমি বললাম জ্ঞানচক্ষু, জ্ঞানরূপ চক্ষু। দেখো প্রথমে উপমেয় পদ, যাকে তুলনা করা হয়, কাকে তুলনা করা হচ্ছে? জ্ঞানকে। যার সাথে তুলনা করা হয়, কার সাথে তুলনা করা হচ্ছে? চক্ষু। তাহলে চক্ষু উপমান। তাহলে প্রথমে কি আসলো? উপমেয় পদ, পরে কি আসলো? উপমান পদ। তাদের মধ্যে এই রূপ, এই পদটা দিয়ে অভেদ রূপ কল্পনা করলাম, সমান, দুটোই সমান, অভেদ রূপ কল্পনা। এটাকে কি বলা হয়? অভেদ রূপ কল্পনা। তাকে আমরা কি বলবো? রূপক কর্মধারয় সমাস। মন মাঝি, মন রূপ মাঝি একই। তাহলে আমি রূপক কর্মধারায় পর্যন্ত এই তিনটেকে একবার চট জলদি বলে দিচ্ছি। প্রথমে উপমিত কর্মধারয় সমাস, যে কর্মধারয় সমাসের পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান, তাদের মধ্যে মিলন ঘটলে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এবার আসি উপমান, যে কর্মধারয় সমাসের পূর্বপদ উপমান কিন্তু পরপদ সাধারণ ধর্ম, তাদের মধ্যে মিলন ঘটলে তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। এবার আসি রূপক, যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয়, অলওয়েজ পূর্বপদ উপমেয় ও পরপদ উপমান, তাদের মধ্যে যদি অভেদ রূপ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। ক্লিয়ার? এই তিনটি জিনিস সমাসের সব থেকে ডিফিকাল্ট একটা জায়গা, আমি সহজে বোঝাতে পেরেছি, একটু সময় নিয়েছি। এবার আসবো সাধারণ কর্মধারায়, পরে যাচ্ছি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বুঝে নাও, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যে কর্মধারয় সমাসে মাঝখানের পদ লোপ পায় তাকে বলা হয় মধ্যপদলোপী। নামকরণের মধ্যে রয়েছে, যে কর্মধারয় সমাসে মাঝখানের পদ লোপ পায় তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি এখানে একটা উদাহরণ দিই। আমি ধর দিলাম যে সিংহাসন। দেখো সিংহ চিহ্নিত আসন, দেখো মাঝখানের পদ এখানে নেই, আছে সিংহ আর আসন আছে, পূর্বপদ আর পরপদ আছে, মাঝখানের এই সমসমান সহায়ক পদ এটা লোপ পেয়ে গেছে। তাই যে কর্মধারয় সমাসে মাঝখানের পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। তাহলে সাধারণ কর্মধারায় কি? এই চারটি বাদে যা আছে সব সাধারণ কর্মধারায়। বিশেষ্য বিশেষ্য দুটোই বিশেষণ, একটি বিশেষ্য একটি বিশেষণ, আগে বিশেষণ পরে বিশেষ্য। তার মধ্যে যদি এই নিয়মের মধ্যে, এই চারটি নিয়মে যদি না পড়ে, অর্থাৎ উপমিত উপমান রূপক মধ্যপদলোপী না পড়ে, তাহলে সব সাধারণ কর্মধারায়। তাই কর্মধারায় সমাসের সংজ্ঞা যা, সাধারণ কর্মধারায় সমাসেরও একই সংজ্ঞা। ক্লিয়ার? এই চারটের মধ্যে না পড়লে, সে যদি কর্মধারায় সমাস হয় তাহলে অবশ্যই সেটাকে কি লিখে দেবে? সাধারণ কর্মধারায়। যেমন রাজস্বে, যিনি রাজা তিনি ঋষি, পিতৃদেব যিনি পিতা তিনি দেব, কাঁচা মিটে, কাঁচা অথচ মিঠে, মাস্টারমশাই যিনি মাস্টার তিনি মশাই, সবই সাধারণ কর্মধারায়। তাহলে সাধারণ কর্মধারায় সংজ্ঞা কি? সাধারণ কর্মধারায় সংজ্ঞা হচ্ছে উভয় পদ বিশেষ্য কিংবা উভয় পদ বিশেষণ, একটি বিশেষ্য একটি বিশেষণ কিংবা আগে বিশেষণ পরে বিশেষ্য পদের মিলন ঘটলে যে কর্মধারয় সমাস হয় তাকে সাধারণ কর্মধারয় সমাস। অর্থাৎ কর্মধারয় সমাসের সংজ্ঞা যা, সাধারণ কর্মধারয় এক। ক্লিয়ার? তাহলে 5 প্রকার কর্মধারয় সমাস নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? কর্মধারয় কথার অর্থ কি? কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? উপমান কর্মধারয় সমাস কাকে বলে? রূপক কর্মধারয় সমাস কাকে বলে? ভীষণ আসে। কোন কর্মধারয় সমাসে অভেদ রূপ কল্পনা করা হয়? আসে। উপমিত আর উপমান পদের পার্থক্য, উপমিত কর্মধারায় ও উপমান কর্মধারয় সমাসের পার্থক্য লেখো। উপমান আর উপমেয় পদের পার্থক্য লেখো। সাধারণ ধর্ম কি? সাদৃশ্যবাচক পদ বলতে কি বোঝো? এই কয়েকটা প্রশ্ন এখান থেকে পড়ে গেলে আর লাগবে না। ক্লিয়ার? এবার শিখবো বহুব্রী। আমি পর্ব 3 তে কর্মধারা এবং বহুব্রী এই দুটো সমাস রাখছি, আর পর্ব 4 এ গিয়ে বাদ বাকিগুলো, পর্ব 1 অলরেডি করে দিয়েছি, সেখানে সমাসের প্রাথমিক ধারণা, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ। তাহলে আমি 3টে পার্টে শেষ করব বলেছিলাম, সেক্ষেত্রে 1 আর 2 পর্ব একটা ভিডিওতে পোস্ট করে দিয়েছি, আজকে তৃতীয় পর্বটা পোস্ট করছি এক্ষুনি। এটা শেষ হয়ে গেলে তারপরে আমি চতুর্থ পর্ব আজকেই পোস্ট করে দেবো। তো এই তৃতীয় পর্বে কি কি রাখছি? কর্মধারা শেখানো হয়ে গেল, এখন বহুব্রী। আর চতুর্থ পর্বে কি থাকবে? অব্যয়ভাব, তাছাড়া অপ্রধান 3টি নিত্য সমাস, বাক্যাশ্রয় সমাস আর অলোপ সমাস। ক্লিয়ার? এখন শিখবো বহুব্রী। প্রথম প্রশ্নই হচ্ছে বহুব্রী কথার অর্থ কি? মাথায় রাখো, বহু মানে অনেক, আর ব্রীহি মানে ধন বা ধন সম্পত্তি। তাহলে বহুব্রী কথার অর্থ হচ্ছে
অনেক ধন সম্পত্তি আছে যার। ক্লিয়ার? অনেক ধন সম্পত্তি আছে। ভীষণ আসবে। বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? বহুব্রী সমাসে অন্য পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। ওকে, ক্লিয়ার? আসবে, ভীষণ করে আসবে। এখন প্রশ্ন হচ্ছে বহুব্রী সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ এবং পরপদ অর্থাৎ সমসমান পদের অর্থ না বুঝিয়ে সমাসবদ্ধ পদ একটি আলাদা অর্থ প্রকাশ করে তাকে বলা হয় বহুব্রী সমাস। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি বললাম বিনা পানিতে যার সমান বিনা পানি। তাহলে বিনা পানিটাকে আমরা কি বলবো? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এর মধ্যে বিনাটা কি পূর্বপদ, পানিটা কি পরপদ। তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের এটা কি পূর্বপদ, এটা কি পরপদ। পূর্বপদের অর্থ বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত বা হস্ত। দেখো কি বলেছিলাম, এই দুটোকে একসঙ্গে কি বলা হয়? সমসমান পদ। সমসমান পদ, সমসমান পদ অর্থাৎ পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে এই সমাসবদ্ধ পদ সম্পূর্ণ একটা আলাদা অর্থ প্রকাশ করবে তাকে কি বলা হবে? বহুব্রী সমাস। বিনা পানি কথার অর্থ কি? সরস্বতী। ওকে, কাজেই যে সমাসে পূর্বপদ ও পরপদ অর্থাৎ সমসমান পদগুলি অর্থ না বুঝিয়ে সমাসবদ্ধ পদ একটা আলাদা অর্থ প্রকাশ করে তাকে বলা হয় বহুব্রী সমাস। ক্লিয়ার? তাহলে বহুব্রী কথার অর্থ কি? অনেক ধন বা ধন সম্পত্তি আছে যার। ক্লিয়ার? এখন এই বহুব্রী সমাস কয় প্রকারের? বহুব্রী সমাস হচ্ছে অনেকগুলো প্রকারের। আমি এক একটা করে বলবো আর এক একটা করে শিখবো। প্রথমে আসবো না বহুব্রীহি। যে বহুব্রী সমাসের পূর্বপদ নাবাচক, আগে সহজ সহজগুলো করে নি। যে বহুব্রী সমাসের পূর্বপদ নাবাচক তাকে বলে না বহুব্রী সমাস। যেমন আমি বললাম নির্বোধ, নেই বোধ যার। ওকে, যে বহুব্রী সমাসের পূর্বপদ নাবাচক তাকে বলা হয় না বহুব্রী সমাস। একটা হলো। নেক্সট আমি একটা একটা করে করছি। 4 মধ্য পদ লোপী বহুব্রী নামের মধ্যে রয়েছে। এটা কর্মধারায়তেও শিখিয়েছিলাম। যে বহুব্রী সমাসের মাঝখানের পদ লোপ পায় তাকে কি বলে? মধ্যপদলোপী বহুব্রী সমাস। আমি একটা উদাহরণ নিই। আমি বললাম ডাকাবুকো, ডাকাতের মতো বুক যার। দেখো মাঝখানের পদ এখানে নেই। ক্লিয়ার? তাহলে মধ্যপদলোপী বহুব্রী সমাস কি? ক্লিয়ার হয়ে গেল। 5 ব্যতিহার বহুব্রী। যে বহুব্রী সমাসে পূর্বপদে একই পদের পুনরাবৃত্তি ঘটে। আমরা ব্যতিহার কথার অর্থ জানি পুনরাবৃত্তি। মনে আছে রাজায় রাজায় যুদ্ধ হয়, ব্যতিহার কর্তা মনে পড়ছে? একই পদের পুনরাবৃত্তি। তাহলে যে বহুব্রী সমাসের পূর্ব পদে একই পদের পুনরাবৃত্তি ঘটে তাকে ব্যতিহার বহুব্রী সমাস বলে। যেমন আমি বললাম হাতাহাতি। দেখো আমি ব্যাস বাক্য করছি যখন, তখন দেখো হাতে হাতে একই পদের পুনরাবৃত্তি ঘটলো। যে লড়াই, চুলোচুলি, চুলে চুলে যে লড়াই, মুখোমুখি মুখোমুখি যে দেখা, কোলাকুলি, কোলে কোলে যে আলিঙ্গন, সব কি ব্যতিহার বহুব্রী। এরপর 6 সহার্থক বহুব্রী। সহার্থক বহুব্রী, যে বহুব্রী সমাসের স অর্থে সহিত ব্যবহার করা হয় তাকে সহার্থক বহুব্রী সমাস। উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি বললাম সলজ্জ, আমি বললাম সবিনয়, আমি বললাম সকাতর। এই যে প্রথমেই দেখো দন্তস্ব দন্তস্ব অর্থে স অর্থে সহিত ব্যবহার করা হবে। আমি এখানে ব্যাস বাক্য করলেই বুঝতে পারবে। স বাদ দিয়ে দাও, থাকলো কি লজ্জ, মানে লজ্জার সহিত বর্তমান। আবার সবিনয়, বিনয়ের সহিত বর্তমান।
সকাতর, দন্তস বাদ দিলে থাকে কি কাতর, কাতরের সহিত বর্তমান। ক্লিয়ার? তাহলে সর্থক বহুব্রী হয়ে গেল। 6 প্রকার কিন্তু অলরেডি হয়ে গেল। এই 6 প্রকার তোমাদের খুব লাগে। এছাড়া আমি আর একটা করছি 7 সংখ্যা বহুব্রী। যে বহুব্রী সমাসে পূর্বপদে সংখ্যাবাচক পদ থাকে, সংখ্যাবাচক বিশেষণ পদ। যেমন আমি বললাম 8 জ্বালা, লিখলাম 8টি চাল যার। ওকে, এছাড়া আরো বহুব্রী সমাস আছে, যেমন অনুষ্ঠান বহুব্রী, কিন্তু তোমাদের প্রয়োজন নেই তাই আমি করালাম না। যেগুলো প্রয়োজনে, তাহলে বহুব্রী সমাস থেকে যে যে প্রশ্নগুলো আসবে, বহুব্রী কথার অর্থ কি, বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, মধ্যপদলোপী বহুব্রী সমাস কাকে বলে, ব্যতিহার বহুব্রী সমাস কাকে বলে, শর্তক বহুব্রী সমাস কাকে বলে, সংখ্যা বহুব্রী সমাস কাকে বলে, না বহুব্রী সমাস কাকে বলে, এই প্রশ্নগুলো করতেই হবে। এবার এখান থেকে প্রশ্ন হতে পারে না বহুব্রী সমাস ও না তৎপুরুষ সমাসের পার্থক্য কোথায় গেল, আবার বহুব্রী সমাসের সঙ্গে দ্বিগু সমাসের পার্থক্য কোথায়, এই প্রশ্নগুলো তোমাদের এখান থেকে করতে হবে। আমি নেক্সট পর্বে অবশ্যই অব্যয়ভাব, নিত্য, বাক্যাশ্রয়, অলপ একসঙ্গে নিয়ে আসছি। কেমন লাগছে ব্যাকরণ শিখে একটু ফিডব্যাক দিতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, কারণ বন্ধুরাও শিখুক।